আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার ভিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে জমি দলিল মূলে মালিকানা অর্জন করার পরে নামজারি না করে যদি জমির মালিক মৃত্যুবরণ করে, তাহলে সেই জমির দলিল কি টিকবে কি টিকবে না, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আজকে যে বিষয়, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, চমৎকার একটি বিষয়, যে জমির মালিক যদি নামজারি না করে মৃত্যুবরণ করে, তাহলে জমির মালিকের যে দলিল, সেই দলিলটি টিকবে কিনা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব, কিন্তু এই আলোচনাটি চারটি ভাগে ভাগ করে নিব। একটি ভাগ হচ্ছে আইন মন্ত্রণালয়ের সাব রেজিস্ট্রার অফিস, দ্বিতীয় ভাগ হচ্ছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভূমি অফিস, তৃতীয় ভাগে বলবো হচ্ছে দলিল কি জিনিস, দলিল নিয়ে বিস্তারিত আলোচনা, চতুর্থ হচ্ছে নামজারি নিয়ে। তো সর্বপ্রথমে যদি আমরা সাব রেজিস্ট্রার নিয়ে কথা বলি, সাব রেজিস্ট্রার হচ্ছে আইন মন্ত্রণালয়ের একটি অফিস। এই অফিস কর্তৃক রেজিস্ট্রিকৃত যত দলিল দস্তাবেজ, যা কিছু আছে, যেগুলি রেজিস্ট্রি করা, প্রত্যেকটি কাগজ এখান থেকে রেজিস্ট্রি করতে হয়। প্রত্যেকটি দলিল সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক রেজিস্ট্রি করতে হয়। এই রেজিস্ট্রি করা ছাড়া সাব রেজিস্ট্রার অফিসের অন্য কোনো কাজ নেই, এবং এই সাব রেজিস্ট্রার অফিস নিয়ন্ত্রণ করে আইন মন্ত্রণালয়। এখন আসা যাক যে দলিল রেজিস্ট্রি করার পরে সরাসরি আমরা চলে যাব হচ্ছে ভূমি অফিস। বাংলাদেশের যত ভূমি আছে, প্রত্যেকটি জেলার যে ডিসি সাহেব আছে, তিনি কালেক্টর হিসাবে এই সকল ভূমির দেখভাল করেন। এবং ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে সংশ্লিষ্ট বিভাগগুলি আছে, ভূমি অফিস, এই ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস, জেলা ভূমি অফিস, এই ভূমি অফিসগুলি তারা কিন্তু এই জমি সংক্রান্ত বিষয়ে তারা তদারকি করে থাকে, জরিপ কার্যক্রম পরিচালনা করেন, নামজারি পরিচালনা করেন ইত্যাদি। তো ভূমি অফিসের সাথে আইন মন্ত্রণালয়ের যে সাব রেজিস্ট্রার অফিস, এই সাব রেজিস্ট্রার অফিসের মধ্যবর্তী স্থানে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গভাবে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম না হওয়ার কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। একখণ্ড জমি সাব রেজিস্ট্রার অফিস থেকে রেজিস্ট্রি হবার পরে তার আর কোনো কাজ নেই, কিন্তু বাকি যতদিন এই সম্পত্তি থাকবে ততদিন সকল কাজই হচ্ছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক। তো আমরা দুটি মন্ত্রণালয়ের কাজ কিন্তু বুঝে গেলাম। এখন আসা যাক যে দলিল হচ্ছে জমির মালিকানা অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্ত একটি ডকুমেন্টস। এই ডকুমেন্টস দিয়ে জমি হস্তান্তর করা হয়, বেচা বিক্রি করা হয়। তো এই দলিলটি কিন্তু যিনি অর্জন করবেন, তাকে সর্বপ্রথম জানতে হবে যার কাছ থেকে আপনি সম্পত্তি পাচ্ছেন, অর্থাৎ ক্রয় করতেছেন। তাহলে যিনি সম্পত্তি বিক্রয় করবেন, তার সেই সম্পত্তি বিক্রয় করার ক্ষমতা আছে কিনা, অধিকার আছে কিনা। যদি থাকে, তাহলে সেই সম্পত্তির দলিলটি যখন আপনি করবেন, সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক সাব রেজিস্ট্রারের বৈধ সিল, বৈধ স্বাক্ষর দিয়ে এটি পূর্ণাঙ্গ দলিল, যা বালাম বইতে এন্ট্রি করা আছে, সঠিক দলিল। তো এই সঠিক দলিলটি করার পরে যখন আপনি সম্পত্তি হস্তান্তরিত হবে, আপনি যখন দখলে চলে যাবেন, দখলে যাওয়ার পরে আপনার কিন্তু এই দলিল মূলে নামজারি করতে হবে। তো দলিলের বিষয়টা যেহেতু বুঝলাম, তারপর হচ্ছে নামজারি। এখন এই নামজারি বিষয়টা কি? নামজারি হচ্ছে নাম জারি করা, খাজনা খারিজ, অর্থাৎ খারিজ করতে হবে কার সাথে। আমরা যদি সহজ ভাষায় বলি, তাহলে বলতে হবে যে পূর্বে যিনি মালিক ছিলেন, সে হতে পারে আপনার পূর্বপুরুষ পৈতৃক সম্পত্তি পেয়েছেন, হতে পারে আপনি দাতার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন, কিন্তু আপনি তো পূর্বে থেকে মালিক ছিলেন না, আপনি নতুন মালিক হয়েছেন। কিন্তু পূর্বে তো কেউ না কেউ মালিক ছিল। তো কেউ না কেউ যেহেতু মালিক ছিল, সেই মালিকের নামেই কিন্তু সাব রেজিস্ট্রার অফিসের দলিল ছিল।
আবার ভূমি অফিসে তার নাম এন্ট্রি করা ছিল, তিনি ভূমি অফিসে নাম এন্ট্রি করার পরে তার নিজের নামে খাজনা দিতেন। তো এই যে তার একটা ধারাবাহিকতা ছিল, এই ধারাবাহিকতাটা তিনি বজায় রেখেছিলেন। কিন্তু যখন জমি তিনি হস্তান্তর করে দিলেন, তখন এই মালিকানা কিন্তু তিনি হস্তান্তরিত করেন নাই। তিনি কাগজপত্রের দলিলের মাধ্যমে তিনি শুধু জমিটা আপনাকে হস্তান্তর করেছে এবং সাব রেজিস্ট্রার অফিস থেকে আপনি একটি দলিল পেয়েছেন। এখন মালিকানা তো তিনি হস্তান্তর করেন নাই, মালিকানা হস্তান্তরিত হয়েছে শুধু সাব রেজিস্ট্রার অফিস থেকে, কিন্তু ভূমি অফিস থেকে তো মালিকানা হস্তান্তরিত হয় নাই। তো ভূমি অফিস থেকে যদি মালিকানা হস্তান্তর করতে হয়, তাহলে যে পদ্ধতিতে বা সেই সিস্টেমে মালিকানা হস্তান্তর হবে সেটি হচ্ছে নামজারি। এই নামজারিটি করার জন্য আপনি যখন আবেদন করবেন, সকল কাগজপত্র দিয়ে আপনার দাতার যে কাগজপত্র আপনি পেয়েছেন, দলিল, খতিয়ান, আবার আপনার যে দলিলটি হয়েছে নতুন, এর ফটোকপি দিয়ে যখন আপনি আবেদন করবেন, তখন পূর্বের যিনি মালিক, অর্থাৎ দলিল যার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন, তার নামটি যে ভূমি অফিসে ছিল, এই ভূমি অফিসে তার নামে কতটুকু সম্পত্তি ছিল। আমরা ধরে নিলাম তার 1 বিঘা সম্পত্তি ছিল, আপনি 10 কাঠা সম্পত্তি ক্রয় করেছেন, তাহলে ওই পূর্বের মালিকের সেই 1 বিঘা সম্পত্তি থেকে 10 কাঠা সম্পত্তি কর্তন করে আপনার নামে এনে একটি নতুন খতিয়ান তৈরি হবে, একটি ফাইল ওপেন হবে এবং আপনার নামটি সরকারের রেকর্ড বইতে এন্ট্রি করা হবে ভূমি অফিসের, উপজেলা ভূমি অফিসের। দেখেন, সেই সাব রেজিস্ট্রার অফিস থেকে আমরা ভূমি অফিসে চলে আসলাম। তো আপনি এই দলিল যখন ওখানে সাবমিট করা হবে, তখন আপনি হয়ে যাবেন একজন নতুন মালিক। রেকর্ড বইতে আপনার নামটি এন্ট্রি করে আপনার নামে নামজারি হয়ে যাবে। তো নামজারি হয়ে যাওয়ার পরে আপনাকে যখন একটি খতিয়ান দেবে, সেটি হচ্ছে নামজারি খতিয়ান। এই খতিয়ানের বুনিয়াদে আপনি কিন্তু প্রতি বছর খাজনা দিতে পারবেন, আপনার নামে হচ্ছে খাজনাটি জমা হবে। এখন যদি এই কার্যক্রম না করে কোনো জমির মালিক যদি মৃত্যুবরণ করে, মূল বিষয় যেটি ছিল, তাহলে দলিল টিকবে কিনা? দলিল তো 100% টিকবে, কারণ দলিল বাতিল করার ক্ষমতা সাব রেজিস্ট্রার অফিস রাখে না, ভূমি মন্ত্রণালয় রাখে না, কোনো এসি ল্যান্ড রাখে না, ডিসি রাখে না, এডিসি রেভিনিউ রাখে না, কেউ রাখে না। এই দলিলে যদি কোনো ত্রুটি থাকে, তার জন্য আদালতে মকদ্দমা করতে হবে, দেওয়ানি আদালতে। আর দেওয়ানি আদালতে মকদ্দমা করলে সুনির্দিষ্ট প্রতিকার আইনে যেতে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনে গিয়ে যদি কেউ মকদ্দমা করে, তাহলেই শুধু দলিল বাতিল করা সম্ভব, নচেত দলিল বাতিল হবে না। দলিল মূলে আপনারা মালিকানা অর্জন করেছেন, কিন্তু যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছেন, তার যে রেখে যাওয়া যে ওয়ারিশরা আছে, সেই ওয়ারিশদের কাজ হচ্ছে, তিনি বাবা হোক আর মা হোক, যিনি মারা গেছেন, তার ডেথ সার্টিফিকেটটি নিতে হবে। ডেথ সার্টিফিকেটটি নিয়ে আপনি সরাসরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে একটু ওয়ারিশ কায়েম সনদ নিয়ে আপনারা সুন্দরভাবে একটি আপোষ বন্টননামা দলিল করে ফেলবেন। এই আপোষ বন্টননামা দলিল করে আপনারা সেই মৃত ব্যক্তির সম্পত্তি আপনারা কিন্তু নামজারি করে নিতে পারবেন, এবং যে কয়জন ওয়ারিশ রেখে গেছেন, সেই কয়জন ওয়ারিশই তারা কিন্তু একক মালিকানা অর্জন করতে পারবেন। এখানে একটি কথা বলতে হবে, যেহেতু মৃত ব্যক্তি পৃথিবীতে নেই, তিনি মারা গেছেন, এই মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট এবং ওয়ারিশ কায়েম সনদ, এটার ফটোকপি যখন আপনি অ্যাটাচ করে দিবেন, তখন কিন্তু ভূমি অফিস কর্তৃক তারা কিন্তু জানতে পারবে যে এই ব্যক্তি পৃথিবীতে আর বেঁচে নেই, তার নামজারি হয়েছিল না, তার ওয়ারিশরা এখন নামজারির জন্য আবেদন করেছে, আপনাদের নামজারি হয়ে যাবে। এইখানে দলিল টিকবে না এরকম কোনো কথা নাই, দলিল 100% টিকবে। যেহেতু বৈধ উপায় দলিল করা, এই দলিল কখনোই বিলুপ্ত হবে না, বাতিল হবে না। যদি দলিলের ভিতরে কোনো ত্রুটি থাকে, সেটিও আপনারা কিন্তু সংশোধন করে নিতে পারবেন। কিন্তু দলিলের ভিতরে যদি অন্য কোনো ব্যক্তির অংশ থেকে থাকে, সেই জন্য যদি সেই অংশীদার এসে যদি দাবি করে, সেটা ভিন্ন কথা। কিন্তু এক খণ্ড নিষ্কণ্ঠক জমি, যে দলিলের ভিতরে কোনো সমস্যা নেই, সেই দলিল কখনোই বাতিল হবে না। আপনারা নিজেরা নামজারি করে নিলেই হয়ে যাবে। এই নামজারি করার জন্য ডেথ সার্টিফিকেট, ওয়ারিশ কায়েম সনদ এবং সরাসরি আপনাদের আপোষ বন্টননামার দলিল, এইগুলি করে যখন আপনারা আবেদন করবেন, 100% আপনাদের নামে নামজারি হয়ে যাবে এবং আপনারা ব্যক্তি মালিকানা অর্জন করবেন। কারো সন্দেহ থাকা উচিত না যে নামজারি না করলেই দলিল বাতিল হয়ে যাবে। এটি হচ্ছে পরবর্তী কথা।
যে যদি কেউ একেবারেই নামজারি না করে সে জীবিত থাকে, সেখানে হলো অন্য ভিন্ন হিসাব। কিন্তু যিনি মারা গেছেন তার নামজারি করে মারা যান নাই, আপনি আপোষ বন্টনামা দলিল করে আপনি আপনার অংশীদাররা সুন্দরভাবে মালিকানা অর্জন করতে পারবেন। এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।